বাবু, একটু দাঁড়ান, সকাল থেকে পেটে কিছু পড়েনি, 2 টাকা দেবেন? প্রতিদিন তোমার এক কথা। তোমার কি হাত পা নাই নাকি? শরীরটা তো মোটামুটি সুস্থ দেখাচ্ছে, কাজ করতে পারো না? বাবুজি, কাজ তো খুঁজেছিলাম কিন্তু কেউ দেয়নি। এই গ্রামে কে চেনে আমাকে? কোনো পরিচয় নেই, কোনো ঠিকানা নেই আমার। পরিচয় নেই, ঠিকানা নেই, এসব বলে তো সারা জীবন বসে থাকা যায় না। দেখো আমি কত খাটি, ভোর 5টায় উঠি, রাত 10টায় বাড়ি ফিরি, তবু সংসার চালাতে হিমশিম খাই। তোমাদের মতো লোকগুলো আসলে অলস, কাজ করতে চাও না। ভিক্ষে করাটাই সহজ মনে হয়, তাই না? বাবু, আপনি যা ভাবছেন তা নয়। আমিও ঠিকই ভাবছি। যাও, কোথাও গিয়ে ইট ভাঙো, রিক্সা চালাও। পৃথিবীতে কাজের অভাব নেই, কাজ করবার ইচ্ছে থাকলে অভাব হয় না। বাবু, একটা কথা বলি, ইট ভাঙার কাজেও লোক নেয় চেনা জানা দেখে। রিক্সা চালাতে গেলে রিক্সা লাগে, সেটা ভাড়া নিতে গেলেও পরিচয় লাগে। আমি চেষ্টা করিনি এটা বলবেন না, করেছি, বহুবার করেছি, কিন্তু এই গ্রামে এখানে কেউ কাউকে বিশ্বাস করে না বাবু। এসব গল্প শুনবার আমার সময় নেই, ঠিক আছে? আমার নিজেরই জীবনে এত ঝামেলা যে অন্যের গল্প শুনবার ফুসরত নেই। তুমি যদি সত্যিই চাইতে তাহলে কিছু না কিছু হয়ে যেত, ইচ্ছাটাই নেই তোমার। আপনি ঠিক বলেছেন হয়তো, কিন্তু বাবুজি, একদিন যদি একটু সময় করেন তাহলে বলবো কেন এই ফুটপাতে বসে আছি। আজ যান, আপনার দেরি হচ্ছে। তুমিও পারলে নিজের কাজ খুঁজে কাজ করো। আজ বাজারে গিয়েছিলে? পেঁয়াজ আর আলু তো শেষ হয়ে গেছে। রিঙ্কুর স্কুলে এই সপ্তাহে টাকাও জমা দিতে হবে। জানি সুনিতা, আমি সব জানি, কিন্তু মাসের মাঝামাঝি এসে পকেটে আর কিছু থাকে না। মহাজনের কাছে কিছু টাকা ধার চাইবো ভাবছি, কিন্তু গত মাসেও চেয়েছিলাম। বারবার চাইলে চাকরিটাই যাবে এরপর। তুমি নিজেকে এত কষ্ট দিও না। আমি ভাবছি পাড়ার সেলাইয়ের কাজটা নিয়ে নি, যেটা মোড়লবাবুর উদ্যোগে গ্রামের অনেক মেয়েরা করছে। উনি তো বলেছিলেন মাসে 2-3 হাজার টাকা হাতে আসতে পারে। তোমাকে পরের বাড়ি কাজ করতে হবে এটা আমি ভাবতেও পারি না। আমি পুরুষ মানুষ, সংসার চালানোর দায়িত্ব আমার। আমি দ্বিগুণ পরিশ্রম করব, কিন্তু তুমি বাইরে যাবে না। এটা তো পরের বাড়ির কাজ না, আর তুমি একা সব বইবেই বা কেন? সুনিতা, তুমি বুঝবে না। লোকে কি বলবে? বলবে রাজেশ কুমারের বউ পরের বাড়ি সেলাই করে, মানে সংসার চালাতে পারে না লোকটা। আমার মান ইজ্জতের কথাটাও একটু ভাবো। মান ইজ্জত পেটে ভাত না থাকলে কেউ দেখে না। আর সেলাই করা তো কোনো ছোট কাজ নয়। কত মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে এই কাজ করে। ঠিক আছে, পরে দেখা যাবে। আচ্ছা, তুমি জানো রাস্তার ওই ভিক্ষুক বুড়োটাকে? প্রতিদিন সকালে ওখানে বসে থাকে। ছাতাওয়ালা লোকটা? হ্যাঁ, চিনি তো। কেন? কিছু না, আজও টাকা চাইছিল। ওরকম সুস্থ শরীরে ভিক্ষে করে, মানে ও ভিক্ষে করে ভাবতেই রাগ হয়। আমরা এত কষ্ট করি আর ওরা হাত পেতে বসে থাকে। তুমি জানো লোকটা কেন ভিক্ষে করে? না জেনে এত রাগ করো কেন? জানবার কি দরকার? চোখে যা দেখছি সেটাই তো সত্যি। সুস্থ মানুষ রাস্তায় বসে হাত পাচ্ছে, ব্যাস এতটুকুই যথেষ্ট বোঝবার জন্য। সব সময় চোখে যা দেখা যায় সেটা পুরো সত্যি হয় না। ঘুমাই, চলো, কালকে ভোরে উঠতে হবে। দাদু, আজকে এসেছো? আজকে চাটনিটা ভালো হয়েছে। কাঁচা লাল মরিচ দিয়ে বানিয়েছি, দারুণ ঝাল হয়েছে। ছোট, তুমি তো আমাকে রোজ খাওয়াও, আমার কাছে তো টাকা নেই দেওয়ার, তবু তুমি কখনো না বলো না। দাদু, আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু দুটো ফুচকা তো দিতে পারি। তুমি তো আমার একমাত্র বন্ধু এখানে। আচ্ছা ছোট, আজ চাটনিতে কি দিয়েছো? গন্ধটা বড় ভালো লাগছে। আরে দাদু, আজকে বাজার থেকে একদম টাটকা কাঁচা লাল মরিচ পেয়েছি। রামলাল কাকু বলেছিল এই মরিচ দিয়ে চাটনি বানালে খদ্দের পারবে, তাই আজকে বেশি করে বেটেছি। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, বলো। দাও দেখি একটা, কিন্তু বেশি ঝাল দিও না, বুড়ো মানুষ তো, পেট সইবে না। তোমাকে কম ঝাল দেবো, চিন্তা করো না।
বাহ, দুর্দান্ত হয়েছে। 10 বছরের বাচ্চা একা এই গ্রাম থেকে এত ভালো ফুচকা বানাচ্ছে, ভাবাই যায় না। তবে শোনো, তুমি কিন্তু এই রাস্তায় সাবধানে থেকো। গ্রাম হলেও আজকাল শহরের মতো মাঝে মাঝে বড় বড় গাড়ি চলে, ওরা মানুষদের দেখে চালায় না। দাদু তুমি চিন্তা করো না, কেউ ধরতে পারবে না আমাকে। আচ্ছা, লোকজন আছে, আমি আমার কাজটা করে নিই। আরে আজও এখানে বসে আছো? কালকে তো বললাম কাজ খোঁজো, তুমি কি আমার কথা কানেই নাও না? হ্যাঁ বাবুজি, আপনার কথা শুনেছি। আপনি ভুল বলেননি হয়তো, কিন্তু আপনি তো আমাকে চেনেন না, তাহলে বিচার করবেন কি করে? বিচার? আমি কোনো বিচার করছি না, আমি চোখে যা দেখছি তাই বলছি। একটা সুস্থ মানুষ রাস্তায় বসে ভিক্ষে করছে, এটা তো লজ্জার ব্যাপার। বাবুজি, একটা কথা বলি, আমিও সকালে উঠে একসময় এই কাছের শহরে কাজে যেতাম। জীবন বড় অদ্ভুত বাবুজি, কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। তুমি কাজে যেতে? সব ভিখিরি গল্প বানিয়ে বলে সহানুভূতি পেতে। গল্প বানানোর দরকার নেই আমার বাবুজি, গল্প বানায় তারা যাদের সত্যি বলার সাহস নেই। শোনো, আমার কাজে দেরি হচ্ছে। আমি তো আপনাকে আটকে রাখিনি বাবু, আপনি নিজে এসে নিজে কথা বলছেন। যান, আপনার কাজ করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আজ আপনি যেখানে আছেন কাল সেখানে নাও থাকতে পারেন। এটা কি হুমকি দিচ্ছ নাকি তুমি আমাকে? না না বাবুজি, এটা অভিজ্ঞতা। হুমকি দেওয়ার মতো কিছু নেই আমার কাছে। যার কিছু নেই সে হুমকি দেবে কি দিয়ে? ছোট, দাদু, দাদু তুমি ঠিক আছো? তোমার হাতে রক্ত পড়ছে। তুমি তুমি ঠিক আছো ছোট? কোথাও লাগেনি তো? আরে বাবা, কতবার বলেছি রাস্তা পার হওয়ার আগে দুদিকে দেখে নেবে। তুমি তো আমার একমাত্র আপনজন, তোমার কিছু হলে আমি কি করতাম বলো তো? দাদু, আমার ঠেলা, আমার সব ফুচকা নষ্ট হয়ে গেল। কালকে কি বেচবো? আর ওই গাড়িওয়ালা থামলো না। এত বড় গাড়ি, এত টাকার গাড়ি, একবার দাঁড়ানোর সময়ও হলো না ওর। খেলা ঠিক হয়ে যাবে, ফুচকা আবার বানাবে। তুমি বেঁচে আছো, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু দাদু, ঠেলা ঠিক করতেও তো টাকা লাগবে। আমার কাছে তো জমানো কিচ্ছু নেই। কালকে থেকে কি করব? কাল দেখা যাবে ছোট। আজ তুমি বেঁচে আছো, আমি বেঁচে আছি, এটাই অনেক। দাদু, তোমার হাতটা দেখাও। অনেক কেটে গেছে তো। চলো ওষুধের দোকানে যাই। আরে ওটা কিছু না, একটু ছেড়ে গেছে, কাপড় দিয়ে বেঁধে রাখলেই হবে। ওষুধের দোকানে টাকা খরচ করার দরকার নেই। কি হয়েছে তোমার? কাজের সময় কিছু হয়েছে? মহাজনের সঙ্গে আমার ঝামেলা হলো নাকি? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো খেয়ে নাও। সুনিতা, আজকে একটা জিনিস দেখলাম যেটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। সে ভিক্ষুকটা যাকে আমি প্রতিদিন অপমান করে অলস বলি, সে আজকে একটা বাচ্চার জীবন বাঁচিয়েছে। একটা গাড়ি ছুটে এসে চাপা দিয়ে যাচ্ছিল ছেলেটাকে। বুড়োটা দৌড়ে গিয়ে ছেলেটাকে টেনে সরিয়ে আনলো। নিজের হাতে চোট লেগেছে, রক্ত পড়ছে, কিন্তু ছেলেটার যত্ন নিচ্ছিল গো। এটাই তো বলি তোমাকে সব সময়, তুমি খুব তাড়াতাড়ি মানুষের বিচার করো, কাউকে না জেনে না বুঝে রায় দিয়ে দাও। এটা তো ভুল। তুমি ঠিকই বলছো, আমি বোধহয় খুব ভুল করেছি সুনিতা। লোকটাকে যা বলেছি গত কয়েকদিনে মনে করলে লজ্জা লাগে। তুমি কি দেখেছো সে কতটা আঘাত পেয়েছে? হাত কেটে গেছে বেশ, কিন্তু সেটার চেয়ে যেটা আমাকে আরো ধাক্কা দিল, সে ছেলেটাকে আদর করে নিয়েছে কত আপন করে, সামান্য একটা ভিখিরি হয়ে। আমাদের তবু ঘর বাড়ি আছে, কিন্তু আমরা কাউকে আপন করতে পারলাম না। আমি তোমাকে বলছি, কাল গিয়ে কথা বলো ওর সঙ্গে। হ্যাঁ, কালকে যাব, জানতেই হবে ওর গল্পটা আসলে কি। আর আর তুমি আগে যে সেলাইয়ের কাজের কথাটা বলেছিলে সেটা করো। তুমি ঠিকই বলেছিলে, আমি ভুল ভাবছিলাম।
এটা যে বুঝতে পেরেছো আমি এতেই খুব খুশি। এখন এসো, খেয়ে নাও। শুনুন, কালকে যা হয়েছে আমি দেখেছি সব। আপনি ওই বাচ্চাটাকে বাঁচালেন, আপনার হাত ঠিক আছে? বাবু, আপনি আমার সাথে কথা বলছেন এত ভালো করে, আমাকে আপনি বলছেন? আরে ও কিছু না, সামান্য ছড়িয়ে গেছে। ছোটু ঠিক আছে, সেটাই বড় কথা। এটা আমার বউ পাঠিয়েছে, বলল আপনার জন্য নিয়ে যেতে। বাবু, আপনি দুঃখ পাবেন না। বাইরে থেকে আমাকে দেখে যে কেউ তাই ভাবে যা আপনি ভেবেছেন। দোষ আপনার নয়। না, দোষ আমারই। আমার না জেনে রায় দেওয়া উচিত হয়নি। আপনি কালকে কিছু বলছিলেন, আপনিও একসময় কাজ করতেন, সেটা কি সত্যি? সে গল্প অনেক লম্বা, আপনার কাজ আছে। যান এখন। আপনি আজ যে এসেছেন, যেভাবে কথা বলছেন, এইটুকুই আমার জন্য অনেক। সত্যি বলছি, অনেক দিন পর কেউ আমার সাথে মানুষের মতো কথা বলল। না, আমি শুনতে চাই। আজকে সন্ধ্যায় আমি আসব, আপনি এখানে থাকবেন? আমি আর কোথায় যাব বাপুজি, এই রাস্তাটাই আমার ঠিকানা। বলুন, আপনার আসল গল্পটা কি? বাবুজি, আমি ভোলানাথ সেন। এক সময় ডাক বিভাগে কাজ করতাম। চিঠি দিতাম, টাকার হিসেব রাখতাম। পাড়ার লোকে বলতো ভোলা ডাক বাবু। বউ ছিল, একটা মেয়ে ছিল আমার, নাম সুমিত্রা। তারপর? তারপর বউ অসুখে পড়ল। প্রথমে বুঝতেই পারিনি, ভেবেছিলাম সাধারণ দুর্বলতা। যখন বুঝলাম কঠিন রোগ, সারবে না, তখন অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসায় যা ছিল সব গেল। মহাজনের কাছে থেকে ধার করলাম। প্রতি মাসে ধারের অঙ্ক বাড়ে, আমার বেতন সেই একই থেকে যায়। শেষ হয়ে গেল এক সময়। আর আপনার মেয়ে? মেয়েকে বাঁচানোর জন্য আত্মীয়দের কাছে পাঠিয়ে দিলাম। ভেবেছিলাম কয়েকদিন পর সব ঠিক করে ফিরিয়ে আনবো, কিন্তু মহাজনের ঋণ শোধ করতে গিয়ে চাকরি থেকে অনুপস্থিত থাকলাম বেশি দিন। ফলে চাকরিও গেল, ঋণ বাড়তে থাকলো। আত্মীয়রা মেয়েকে ফেরত দিল না, বলল তুমি কি খাওয়াবে। শেষে তারা মেয়ের বিয়ে দিয়ে দিল অনেক দূর গ্রামে। আমি জানতেও পারিনি। একদিন গিয়ে দেখি বাড়ি বন্ধ। পাড়ার লোক বলল সুমিত্রার বিয়ে হয়ে গেছে। কোথায় গেছে কেউ ঠিক জানে না। তারপর শুধু এই রাস্তায় আর এই ছাতাটা সম্বল আমার। এই ছাতাটা আমার বউয়ের শেষ স্মৃতি। এটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। সুমিত্রাকে খোঁজেননি? খুঁজেছি বাবুজি, পায়ে হেঁটে 3টা গ্রাম ঘুরেছি। কাউকে জিজ্ঞাসা করলে বলে চিনি না। এত বড় দেশে একটা মেয়েকে খুঁজে বের করা তো আমার মতো মানুষের পক্ষে সম্ভব না। থানায় গিয়েছিলাম একবার, পুলিশ বলল তোমারটা পরে দেখব। সেই দিন আর আসেনি। আমি সত্যিই জানতাম না। আপনাকে যা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন। ছেড়ে দিন বাবু, জীবন সবাইকে শেখায়। আপনি আমাকে দেখুন, ময়লা ধুতি আর ভাঙা ছাতা নিয়ে বসে আছি, কিন্তু ভেতরে যে আমার বড় কষ্ট বাবু। প্রতিটা সকালে উঠে ওই ছোটুর মুখটা দেখলে নিজের মেয়ের কথা মনে পড়ে, আর তখন আর মরতে ইচ্ছে করে না। এই ছেলে, এদিকে আয়। একটু জল আছে? নোংরা হয়ে গেছে, একটু ধুতে হবে। আপনি সেদিন এই গাড়ি চালাচ্ছিলেন তাই না? সেদিন মানে কোন দিন? যেদিন বৃষ্টি হচ্ছিল রাতে, আপনার গাড়ি আমার ঠেলায় ধাক্কা মারলো। আমি প্রায় চাপা পড়ছিলাম। আমার ভোলানাথ দাদু আমাকে টেনে সরিয়ে না আনলে আমি আজকে বেঁচে থাকতাম না। আপনি গাড়ি থামাননি, একবারও ফিরেও তাকাননি। সে তুই ছিলি? দেখ, বৃষ্টি পড়ছিল, আমি দেখতে পাইনি। আর তুই তো বেঁচে আছিস, তাই ব্যাপারটা অত ভাবিস না। কি বলছেন? তাছাড়া আমার ঠেলা ভেঙে গেছিল, আমার 3 দিনের রোজগার চলে গেছে, দাদুর হাত কেটে গেছে।
আপনি না থেমে চলে গেলেন। আপনাদের কাছে আমার জীবনটা কি কিছুই না? আমরা গরিব বলে আমাদের উপর দিয়ে গাড়ি চালাবেন আর আমরা কিছু বলতেও পারবো না? তুই বেশি কথা বলছিস। তুই জানিস আমি কে? আমার বাবা ঠাকুর প্রতাপ সিং। এই অঞ্চলে তার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপে। আপনার বাবা যেই হন, আপনি আমাকে মারতে মারতে চলে গেছিলেন সেটা আমি জানি। ঠিক আছে, এই নে ক্ষতিপূরণ। আর বেশি বক বক করবি না। আমার টাকা লাগবে না। দাদুকে গিয়ে ক্ষমা চান। ওর হাতটা এখনো ব্যান্ডেজ করা আছে, পুরনো কাপড়ের ব্যান্ডেজ, কারণ ডাক্তারের কাছে যাওয়ার টাকা নেই ওর। যা যা তো। কি হয়েছে? এমন মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? কোনো সমস্যা? বাবা, একটা ঘটনা হয়েছিল কদিন আগে। বৃষ্টির দিনে আমি না গাড়ি চালাচ্ছিলাম একটু জোরে। একটা ফুচকাওয়ালা ছোট বাচ্চার ঠেলায় ধাক্কা লেগেছিল। বাচ্চাটা প্রায় চলেই যাচ্ছিল গাড়ির নিচে। একজন ভিক্ষুক বুড়ো ওকে সরিয়ে দিয়েছে, নইলে সর্বনাশ হতো। কি, তুই একটা বাচ্চাকে চাপা দিয়েছিলি আর গাড়ি না থামিয়ে চলে এসেছিস? বিক্রম, শহরে পড়তে গিয়ে তুই কি শিখেছিস? আমি তোকে লেখাপড়া শেখাতে পাঠিয়েছিলাম, গরিবদের ওপর গাড়ি চালাতে না। আমাদের ঠাকুর পরিবারকে এই গ্রামের মানুষ সম্মান করে, কারণ তাদের উপর অত্যাচার করি না আমরা। বাবা, ইচ্ছে করে হয়নি, বৃষ্টিতে দেখতে পাইনি। একটা প্রাণ যাচ্ছিল, তুই থামিয়ে দেখতিস কি হয়েছে? তুই পালিয়ে এসেছিস বিক্রম, এটা সবচেয়ে বড় অপরাধ আর কাপুরুষের কাজ। আমি আমার ছেলেকে কাপুরুষের মতো দেখতে চাই না। বাবা, আমি আজ বাচ্চাটার সঙ্গে দেখা করেছি। টাকা দিতে চেয়েছিলাম, নেয়নি। একটা 10 বছরের বাচ্চা তোকে শেখাচ্ছে কি করতে হবে, এটা ভেবে দেখ একবার। কাল সকালে তুই আমার সঙ্গে যাবি, সেই বুড়ো ভিক্ষুক আর বাচ্চাটাকে খুঁজে বের করবি, তাদের কাছে মাপ চাইবি, আর যা ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিবি। আর সেই বুড়োটার খোঁজ নিতে হবে। যে মানুষ নিজের জীবন বাজি রেখে অন্যকে বাঁচায়, সে সাধারণ মানুষ নয়। ঠিক আছে বাবা। আর শোন, গাড়ির চাবি আমাকে দিয়ে যা। যতদিন না তুই বুঝতে শিখছিস যে গাড়ি চালানো মানে দায়িত্ব, ততদিন গাড়ি আমার কাছে থাকবে। আপনি ভোলানাথজি? আমি আমার গাড়িটা বৃষ্টির রাতে ছোটুর ঠেলায় ধাক্কা মেরেছিল। আমি ক্ষমা চাইতে এসেছি। আমি গাড়ি থামাইনি, সেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আপনি না থাকলে আজ সেই বাচ্চাটা হয়তো মারা যেত। আপনারা কে? আমি ঠাকুর প্রতাপ সিং, আমার ছেলে বিক্রম। ভোলানাথজি, আমার ছেলে বড় ভুল করেছে, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আর কিছু সাহায্য করতে চাই আমরা। বাবু, আপনি ভালো মানুষ, আপনার ছেলেও ভুল বুঝতে পেরেছে, কিন্তু আমি আপনার দয়া নেব না। আপনি মনে কিছু করবেন না, কিন্তু আমি এতদিনে শিখেছি যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আর আমার এই রাস্তাটুকু আছে, তাই কোনো কিছু নেওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু ভোলানাথজি, আপনি তো রাস্তায় থাকছেন, এটা কোনো জীবন না। আমরা তো ভালো করতে চাইছি। বাবু, তুমি ভালো করতে চাইছো সেটা আমি বুঝি, কিন্তু ভালো করা আর দয়া করা দুটো আলাদা জিনিস। তুমি যদি সত্যি ভালো করতে চাও, তাহলে এরপর থেকে গাড়ি আসতে চালিও, এটুকুই যথেষ্ট। আমি তো দয়া করছি না, আমি একটা ঋণ শোধ করতে চাইছি, আমার ছেলের ভুলের ঋণ। আপনি একটা জীবন বাঁচিয়েছেন, সেটা কোনো ছোট কথা নয়। আপনাকে কিছু দেওয়া আমার কর্তব্য, দয়া বলবেন না একে। ঠাকুরজি, আপনার কথা আমি বুঝি, আর আপনার মনটাও ভালো, সেটাও দেখতে পাচ্ছি, কিন্তু এটাই আমার জীবন। এই রাস্তা, এই ফুটপাত, এই ভাঙা ছাদ, এটাই আমার দুনিয়া। এখান থেকে আমি কোথাও যাব না। আর তাছাড়া সেদিন আমি কোনো পুরস্কার পাওয়ার জন্য ছোটকে বাঁচাইনি। আপনি অসাধারণ মানুষ ভোলানাথজি। না, আমি অসাধারণ না। আপনি ওকে একটু দেখুন, ওর একটা ভবিষ্যৎ তৈরি করে দিন। ও তো আমার মতো নয়, ওর পুরো জীবনটা পড়ে আছে সামনে। আমার জীবনটা শেষের দিকে, কিন্তু ওর জীবনটা শুরু হচ্ছে। যদি কিছু করতেই চান, ওর জন্য করুন। এটা আমি করব ভোলানাথজি, এটা কোনো দয়া না, এটা আমার কর্তব্য। একটা বাচ্চা রাস্তায় ফুচকা বেচে, এটা আমাদের সবার লজ্জা।
দাদু, তুমি আমার জন্য সব ছেড়ে দিচ্ছ, কিন্তু তোমার কি হবে? আমার যা হওয়ার তা হয়ে গেছে ছোট। তুমি পড়াশোনা করো, বড় হও, ভালো মানুষ হও। তুমি যদি একদিন দাঁড়াতে পারো নিজের পায়ে, তাহলে আমার জীবনটা সার্থক হবে। ছোটকে তো দেখে চেনাই যাচ্ছে না, একদম সাহেব লাগছে। দেখছেন বাবু, আমার নাতি, মানে আমার ছোট স্কুলে যাচ্ছে। আমার কিচ্ছু না হোক, এই ছেলেটা বড় হবে, এটা ভাবলেই বুকের ভেতরটা ভরে যায়। ছোটু, স্কুল কেমন লাগছে? ভালো লাগছে রাজেশ কাকু। আমি এই ফুচকা বেচা ছাড়বো না, কিন্তু ছুটির দিনে বেচবো। দাদুকে তো খাওয়াতে হবে, তাই না? আর আমার ফুচকা কাঁচা লাল মরিচের চাটনি দিয়ে সবাই পছন্দ করে, সেটা তো বন্ধ করা যায় না। ভোলানাথজি, আপনি কিন্তু ঠাকুরজির সাহায্য নিতে পারতেন, কেন নিলেন না? আপনার জীবনটা একটু সহজ হতো। বাবুজি, সহজ জীবনের লোভে আমি আমার জীবন ছাড়বো কেন? দেখুন, আমি হারিয়েছি অনেক কিছু, বউ, মেয়ে, চাকরি, ঘরবাড়ি, কিন্তু কারো কাছে হাত পাতা আর কারো দয়ায় বাঁচা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ বাবুজি। ভিক্ষে আমি নিজের ইচ্ছে করি, কিন্তু কারো দয়া নিলে সারা জীবন সেই বোঝা বইতে হয়। আমি বুড়ো বয়সে নতুন বোঝা চাই না বাবু। কিন্তু শীতকাল আসছে, রাস্তায় রাত কাটানো কঠিন হবে। শীতকাল আগেও এসেছে বাবুজি, পার করেছি। একটা চাদর পেলে হয়ে যায়। ভোলানাথজি, আমি আপনার মতো মানুষ আর দেখিনি। আমি আপনাকে অলস ভেবেছিলাম, সমাজের বোঝা বলেছিলাম, কিন্তু আপনি তো আমার চেয়ে অনেক ধনী মনের দিক থেকে। চাইলে সবাই তার নিজের নিজের জায়গা থেকে এমনি হতে পারে। সত্যি কথা যে আপনি আমাকে শিখিয়ে দিলেন, বাইরে থেকে যা দেখা যায় সত্যি সবসময় তাই হয় না। অনেক কিছু শিখলাম আপনার থেকে। হয়তো হয়তো আপনার গল্প যারা শুনবে, যারা দেখবে, তারাও আপনার থেকে অনেক কিছু শিখবে। আচ্ছা, তোমরা বলতে পারবে যে এই ভোলানাথ বাবুর মেয়ের নাম কি ছিল? উত্তরটা কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমরা সবাই অপেক্ষা করব। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার দোকানে এসো ফুচকা খেতে। অবশ্যই তোমাদের খুব ভালো করে ফুচকা খাওয়াবো।